নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সহ্যের সীমা থাকে, কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাজ্যবাসীর হেনস্থা নিয়ে দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তর মঞ্চে সরব মমতা। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন টিএমসি বিধায়ক অসিত মজুমদার। কমিশনের জমিদারিত্ব মানব না। মাঝ আকাশে দুই হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু পাইলটের। ওড়িশায় খুন হওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য দিল রাজ্য, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সীমান্তে জোরদার নজরদারি ভারতীয় সেনার, ইউনূস সরকার দিল বড় বার্তা। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি, আর সহ্য হচ্ছে না, ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজ্যবাসীকে হেনস্থার অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়ারি দিলে তিনি। মুখ্যমন্ত্রী বললেন, অনেক সহ্য করেছি, সহ্য করছি, ধৈর্য ধরছি। মনে রাখবেন, সহ্যের একটা সীমা থাকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলে আসছেন মমতা। এত দ্রুততার সঙ্গে কেন এসআইআর হচ্ছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। গত শনিবার থেকে রাজ্যে এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব শুরু হয়েছে। শুনানি পর্বে প্রথম দফায় ডেকে পাঠানো হচ্ছে ম্যাপিং এর বাইরে থাকা ভোটারদের। নথিপত্র যাচাই চলছে, তাতেও উঠে এসেছে অব্যবস্থার অভিযোগ, উঠেছে ভোটারদের হেনস্থার অভিযোগ। বয়স্ক অসুস্থ মানুষদের যেভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, তাতে কমিশনের অমানবিক এবং অপেশাদার মুখ দেখতে পাচ্ছেন অনেকে। এমনকি অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে, এমন দৃশ্য দেখা গিয়েছে রাজ্যে। সোমবার মুখ্যমন্ত্রী যখন কমিশনকে নিশানা করছেন, তখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দফতরে গিয়ে দাবিপত্র দিয়ে এলেন তৃণমূলের প্রতিনিধিরা। এর পরের দফায় কোনো 1,36,00,000 ভোটারকে শুনানির জন্য তলব করা হতে পারে, তাদের তালিকা প্রকাশের দাবি তুলেছে তৃণমূল। একই সঙ্গে 85 বছরের বেশি বয়সী বৃদ্ধ বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। প্রতিনিধি দলে ছিলেন পার্থ ভৌমিক, শশী পাজা, বীরবাহা হাসদা, বাপি হালদার এবং পুলক রায়। শুনানি থেকে কি নথিপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে রাজ্যবাসীর একাংশের মনে। এরই মধ্যে সোমবার হাওড়ার আমতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। কমিশনের শুনানির পর যা ডাক পড়েছিল তার। রবিবারই এসআইআর ইস্যুতে 1 লক্ষের বেশি নেতাকর্মী ও বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিএলএ 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। তারপর 24 ঘন্টাও কাটলো না, বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় 2 ঘন্টা এসআইআর শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি, হুমকি দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এরপরে চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন অসিত মজুমদার। আজ রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার জন্য শুনানি চলছে। চুঁচুড়া মগরা ব্লক অফিসেও আজকে শুনানির প্রক্রিয়া চলছিল। আচমকাই শুনানি বন্ধ করে দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার কথায় প্রমাণ হয়নি এখনো পর্যন্ত, অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি। এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি। যারা নাগরিক নন, প্রমাণ দেখাতে পারবেন আপনারা ভালো, কিন্তু যারা নাগরিক 2000 সালের নাম আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট কি দেখে গিয়েছে? পাসপোর্ট মানেই ইন্ডিয়ান সিটিজেন, মিলিটারিতে চাকরি করেছে, তাদের ওই হিয়ারিং? এটা কি ধরনের হিয়ারিং? এটা ব্যভিচার, অত্যাচার, অন্যায়। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না। এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করে এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠোস ছাড়া আর কোনো ওষুধে এরা কাজ করবে না। এদিন হুগলির ধনেখালিতে বিএলএ 2কে ঢুকতে না দেওয়ার শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলেন, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। আজ কারণ হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন, যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ 2 কি অ্যালাউ করেছে? তাহলে কেন আজকে শুনানিতে সে বিএলএ 2 থাকবে না? এদিকে শুনানি শুরু হতে দেরি হওয়ায় বিইডিওর ঘরের সামনে ক্ষোভ উগরে দেন অনেকেই। মাঝ আকাশে 2 হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হলো পাইলটের, আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুটি হেলিকপ্টারে দুই পাইলটের মধ্যে একজন নিহত হন এবং অন্যজনকে প্রাণঘাতী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার নিউ জার্সিতে দুটি হেলিকপ্টার আকাশে বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হ্যামিল্টন পুলিশ প্রধান কেভিন ফ্রেল বলেন, সকাল 11:25 বিমান দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি হেলিকপ্টার দ্রুত মাটিতে ঘুরছে। মাটিতে পড়ে আগুন ধরে যায়। এরপর পুলিশ এবং দমকল কর্মীরা পরে আগুন নিভিয়ে ফেলে। দুটি হেলিকপ্টারই আগুনে ভস্মীভূত হয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্ঘটনাটিকে হ্যামিল্টন মিউনিসিপাল বিমানবন্দরের উপর একটি অ্যানস্ট্রম F-28A হেলিকপ্টার এবং অ্যানস্ট্রম 280C হেলিকপ্টারের মধ্যে আকাশী সংঘর্ষ বলে বর্ণনা করেছে। প্রতিটি বিমান কেবল পাইলট ছিলেন, একজন নিহত হন এবং অন্যজনকে প্রাণঘাতী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলের কাছে একটি ক্যাফের মালিক শাল সেলিপিনো বলেন, পাইলটরা রেস্তোরাঁয় নিয়মিত থাকতেন এবং প্রায় একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। তিনি বলেন, তিনি এবং অন্যান্য গ্রাহকরা হেলিকপ্টারগুলি উঠতে দেখেছিলেন এবং হঠাৎই দুটি বিমানের নিচের দিকে নামতে শুরু করে, অন্যটি নিচের দিকে যেতে শুরু করে। এটা ছিল মর্মান্তিক। তিনি বললেন, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ওড়িশার সম্বলপুরে গণপ্রহারে নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার। জুয়েলের বাড়ি মুর্শিদাবাদের সুতিয়া 1 ব্লকের চক বাহাদুরপুর গ্রামে। গত বুধবার সম্বলপুরে দুষ্কৃতীদের হাতে মারধর খেয়ে প্রাণ হারিয়েছিলেন জুয়েল। দিন কয়েক আগে সুতি 1 নম্বর ব্লকে জুয়েল সহ কয়েকজন যুবক রাজমিস্ত্রির কাজে সম্বলপুরে গিয়েছিলেন। বুধবার রাতে একটি চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন জুয়েল, আরিফ ও পলাশেরা। অভিযোগ, সেই সময় 5 জনের একটি দল সেখানে চড়াও হয় এবং তাদের বাংলাদেশি বলে গালিগালাজ শুরু করে। শ্রমিকরা নিজেদের বৈধ পরিচয়পত্র দেখালেও দুষ্কৃতীরা কর্ণপাত করেনি বলে অভিযোগ। প্রাণের ভয়ে আরিফ ও পলাশ পালিয়ে যেতে পারলেও জুয়েলকে ধরে ফেলে উন্মত্ত জনতা। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোলমালের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে নিয়ে যান। শুক্রবার সকালে জুয়েলের দেহ গ্রামের বাড়িতে ফিরে এসেছেন আরিফ, পলাশেরাও। ওড়িশায় বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে অভিযুক্ত করে জুয়েলকে হত্যা করা হয়েছে। গ্রামবাসী থেকে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবি তুলেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি ও ওড়িশা সরকারকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ চলছে তার বিরুদ্ধে রাজ্য সরকার দৃঢ় অবস্থান নেবে। তিনি এও জানিয়েছেন, মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেই সব ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই মতো জুয়েলের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় 4টি নতুন সেনাঘাঁটি স্থাপনের পাশাপাশি সীমান্ত সুরক্ষা বাহিনীর টহল ও নজরদারি ব্যাপকভাবে জোরদার করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে উসমান হাদি হত্যার সঙ্গে জড়িত এক অভিযুক্ত ব্যক্তির ভারতের দিকে পালিয়ে আসার অভিযোগ নতুন করে উত্তেজনা তৈরি করেছে, যা বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারকে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের মুখে ফেলেছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো বাংলাদেশি অপরাধী বা সন্দেহভাজন পালিয়ে যেতে না পারে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিজিবিকে। চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন। সম্প্রতি কাঁটা তারে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা বেড়েছে। 2024 সালে 5 আগস্টের পর থেকে বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফকে বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, যার জেরে 2 বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। অন্যদিকে সীমান্ত হত্যা এবং চোরাচালান ও পাচার রোধে বিজেপির ভূমিকা নিয়ে 2 দেশের মধ্যে দীর্ঘদিনের অভিযোগ বিদ্যমান। ভারতের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে পাচারকারীদের সাহায্য করে থাকে বিজেপির একটি অংশ। আবার বিএসএফ এর গুলিবর্ষণে বাংলাদেশের আপত্তি রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্তা ও রাজনৈতিক নেতার ভারত বিরোধী মন্তব্য পরিস্থিতিকেও আরও জটিল করেছে। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা ও বিএসএফ নীরবে কিন্তু দৃঢ়ভাবে সীমান্তে তাদের অবস্থান শক্তিশালী করছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিএসএফ এর ডিরেক্টর জেনারেলের সাথে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগীর বৈঠক হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডে লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি বিএসএফ ও আসাম রাইফেলসের শীর্ষ কর্তাদের সাথে আলোচনা করেছে। একদিকে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়,
অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিককে মারধর খুন। সোমবার নিউটাউনের দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তরে স্থাপন করে ফের আরেকবার প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তরে স্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, মায়ের কাছে প্রার্থনা করব, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। 1 মাসে 50 জনের বেশি মানুষ মারা গেছেন, এটা আর সহ্য হচ্ছে না। এরপরে তিনি বলেন, বাংলায় থেকে বা নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে। নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, এখানে পড়ি, এখানে আমার জন্ম, এখানেই আমার ঠিকানা, আমার অস্তিত্ব। এরপর বলেন, বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি, বলছে হোটেলে জায়গা হবে না। স্বাধীনতা সংগ্রামে 600 জনের ফাঁসি হয়ে থাকলে 590 জন বাংলার, 10 জন পাঞ্জাবের। আন্দামানে সেলুলার জেল থেকে আমি রেপ্লিকা তুলে এনেছি। আলিপুর জেলে দেখি আসুন, 90% বন্দী ছিলেন বাংলার। মুখ্যমন্ত্রী আরো বললেন, অনেকে বলে আমি তোষণ করি, আমি তোষণ করি না, আমি সঠিক অর্থে সেকুলার। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, সব ধর্মকে ভালোবাসি। এখন কোনো ধর্ম দেখাতে পারবেন না এমন যাদের অনুষ্ঠানে আমি যাই না। গুরুদ্বারে গেলে মাথা ঠেকে যাই, তাতে কোনো আপত্তি করেন না। রোজায় গেলে এত আপত্তি কেন? ঠিক যেমন আজ গায়ে চাদর দিয়ে এসেছি, কারণ হিন্দু রীতিতে গায়ে কাপড় দেওয়া হয়।